দুঃসাহসী বীর যোদ্ধা নেতাজিকে নিয়ে গল্পের থেকে নিবেদিত তথ্য সমৃদ্ধ পর্বগুলির আজই শেষ কিস্তি। এই পর্বে আমরা জানব নেতাজির পরিকল্পিত বিমান দুর্ঘটনার পরবর্তী বিভিন্ন তথ্য, যেগুলি কিছু স্বনামধন্য ব্যক্তি তাঁদের রিসার্চের মাধ্যমে আপামর জনগণের কাছে তুলে ধরতে চেয়েছেন। যদিও এটা আমাদের দুর্ভাগ্য যে চোখের সামনে নেতাজির তথাকথিত বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ে ওনার জীবিত থাকার প্রমাণগুলো দেখেও না দেখার ভান করা হয়েছে, যে কারণে আজও এই ভুল তথ্যটি নতুন প্রজন্ম তাদের পাঠ্য বই থেকে জেনে বড় হচ্ছে যে 1945-এর 18ই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আজ আমি তুলে ধরব সেই সকল মানুষের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে প্রাপ্ত ভারত মাতার বীর সন্তান নেতাজির সম্বন্ধে অনেক অজানা তথ্য। সেই সকল স্বনামধন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং মুখার্জি কমিশনের একজন অন্যতম সদস্য মিস্টার কেশব ভট্টাচার্য, সাংবাদিক এবং নেতাজি রিসার্চার্স মিস্টার চন্দ্রচূড় ঘোষ, মিস্টার অনুজ ধর, মিস্টার কুনাল বোস, মিস্টার অশোক টন্ডন, প্রফেসর এবং সাংবাদিক VN অরোরা প্রমুখ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। নমস্কার, আমি সুদীপ শাহ। গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা, আপনাকে জানাই স্বাগত। এই পর্বটি সম্পূর্ণ শোনার জন্য আপনার কাছে বিশেষ আবেদন রাখছি, কারণ যে মানুষটা ভারতের স্বাধীনতার জন্য একের পর এক দুঃসাহসী কার্যকলাপ করে গেছেন, সেই মানুষটি স্বাধীন ভারতের শেষ জীবনে কাটিয়েছেন গুমনামি জীবন। এই সব কিছু বিশদে জানতে পারবেন আমার এই পর্বটিতে। আমার উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে এবং প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞান ভাণ্ডারকে সামান্যতম সমৃদ্ধ করে থাকে, তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা ক্লিক করে দেবেন। আগের পর্বেই আমরা জেনেছিলাম তাইহুকুর তথাকথিত বিমান দুর্ঘটনার পরে নেতাজির ভাষণ শোনা গেছে দূর দেশের বেতার মারফত। পরবর্তীকালে বিভিন্ন গবেষকের গবেষণা থেকে জানতে পারা যায় নেতাজি 1946 সালে জওহরলাল নেহেরুকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তিনি চিত্রালের পথে ভারতে প্রবেশ করতে চান, কিন্তু নেহেরুজি তার কোনো উত্তর দেননি। এমনকি তিনি নিজের দাদা সুরেশচন্দ্র বসুর কাছেও এই খবর পাঠিয়েছিলেন, কিন্তু সুরেশ বসুও পারিপার্শ্বিক বিভিন্ন চাপের কারণে প্রিয় ভাইয়ের জন্য কিছুই করতে পারেননি। বরং ডিক্লাসিফাইড ফাইলস থেকে জানা যায় নেহেরুজি তৎকালীন পরাধীন ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলিকে জানিয়ে দেন ব্রিটিশের কাছে যুদ্ধাপরাধী বা ওয়ার ক্রিমিনাল নেতাজি রয়েছেন রাশিয়াতে স্ট্যালিনের আশ্রয়ে। এবং এই চিঠি নেহেরুজি ওনার ব্যক্তিগত যে স্টেনোটাইপিস্টকে দিয়ে লিখিয়েছিলেন, সেই শ্যামলাল জৈন নিজেই খোসলা কমিশনে এই কথাগুলি জানিয়েছিলেন। পরবর্তীকালে নেতাজি সম্বন্ধীয় কিছু গোপন ফাইলস যখন ডিক্লাসিফাইড করা হয়, তখন জানা যায় মিস্টার জৈন সব কথাই সত্যি বলেছিলেন। নেতাজির জীবিত থাকার জল্পনা কিন্তু চলতেই থাকে। বহু মানুষ নেতাজিকে বিভিন্ন স্থানে দেখেছেন বলেও দাবি করেন। এর মধ্যে 1964 সালের 27শে মে পণ্ডিত নেহেরুর মৃত্যুর পরে ওনার অন্তিম দর্শনে আসা মানুষজনের মধ্য থেকে একজন সন্ন্যাসীকে নিয়ে আবার জল্পনা শুরু হয়। কারণ তিন মূর্তি ভবনে অন্তিম শয়নে যেখানে নেহেরুজিকে রাখা হয়েছিল, পরবর্তীকালে যখন সেই স্থান পরিষ্কার করা হয়, সেখানে একটি মালার মধ্যে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়, যাতে ইংরেজিতে লেখা ছিল, "Another name of Jawaharlal Nehru is courage. Let us confront the crisis of our nation for the future of India." এবং নিচে লেখা ছিল সুভাষচন্দ্র বোস। এরপরে যখন নেহেরুজির অন্তিম শয়নকক্ষটির ছবিগুলি দেখা হয়, সেখানে একজন সাধুজিকে দেখতে পাওয়া যায়, যার সঙ্গে নেতাজির মুখের আদলের সাদৃশ্য ছিল। এরপর 1966 সালের 10ই জানুয়ারি শ্রী লাল বাহাদুর শাস্ত্রীজির তাশখন্দ চুক্তির সময়েও মনে করা হয় নেতাজি সেখানে উপস্থিত ছিলেন। চুক্তির পরবর্তী একটি ছবিতে একজন ব্যক্তিকে পেছনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাকে দ্য তাশকেন্ট ম্যান নামে উল্লেখ করা হয়, যার মুখের আদলের সাথে নেতাজির মুখের আদলের মিল পাওয়া যায়। এমনকি একজন ব্রিটিশ এক্সপার্ট নীল মিলার এই দুজনের ফেস ম্যাপিং করে মত প্রকাশ করেন দুজন একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া এই ঘটনাটি বিশেষভাবে সন্দেহের উদ্রেক করে যখন 11ই জানুয়ারি 1966 সালে শাস্ত্রীজির বিদেশের মাটিতে আকস্মিক মৃত্যুকে ঘিরে চক্রান্তের সম্ভাবনা প্রকাশ পায়। পরবর্তীকালে লাল বাহাদুর শাস্ত্রীজির পুত্র সুনীল শাস্ত্রীজি একটি নিউজ চ্যানেলকে জানিয়েছিলেন, মৃত্যুর কিছু সময় পূর্বে তার পিতা তাকে বলেছিলেন তিনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে খুব শীঘ্রই দেখা করবেন। ইউএসএসআরে তাশখন্দ চুক্তির পরে যখন লাল বাহাদুর শাস্ত্রীজি নিজের ঘরে ফিরে আসেন এবং বাড়িতে ফোন করে এই চুক্তির ফলে ভারতীয়দের মনোভাব সম্বন্ধে জানতে চান,
তখন শাস্ত্রীজির পুত্র বলেন, ভারতীয়রা সকলে এই চুক্তিকে ভালো মনে গ্রহণ করতে পারছেন না। তখন তার উত্তরে লাল বাহাদুরজি বলেছিলেন, দেশে ফিরে আমি এমন একজনের ব্যাপারে খবর দেব প্রতিটি ভারতীয় বহুদিন ধরে যার অপেক্ষা করছেন, আর সেই বিশেষ ব্যক্তির কথা শুনলে ভারতীয়রা তাদের সব দুঃখ মন খারাপ ভুলে যাবে। কিন্তু দুর্ভাগ্য, শাস্ত্রীজির সেই বিশেষ ব্যক্তির কথা আর কোনোদিনই জানতে পারা গেল না। কারণ সেই রাতেই অদ্ভুতভাবে শাস্ত্রীজির মৃত্যু ঘটে এবং ওনার দেহ ভারতে আনার পর সকলেই সন্দেহ প্রকাশ করেন এটি স্বাভাবিক মৃত্যু নয়, মৃত্যুর পেছনে হয়তো রয়েছে বিষ প্রয়োগ। এখানে একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি শাস্ত্রীজির রহস্যজনক মৃত্যুর কাহিনীটি বিশদে জানতে চান, তা আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে পারেন। যাই হোক, তড়িঘড়ি তাঁর দেহের শেষকৃত্য করে ফেলা হয়, দেহকে পোস্টমর্টেমের জন্যও পাঠানো হয় না। এছাড়া এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী, ডক্টর চুগ, যিনি শেষ সময়ে শাস্ত্রীজির চিকিৎসা করেছিলেন, এবং শাস্ত্রীজির ব্যক্তিগত খানসামা রামনাথ, এই দুজনই যথাক্রমে 1977 সালের 5ই মার্চ এবং 6ই মার্চ পথ দুর্ঘটনায় পড়েন। ডক্টর চুগের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং রামনাথের স্মৃতি লোপ পায়। কিন্তু এনারা দুজনেই ছিলেন শাস্ত্রীজির মৃত্যু রহস্য তদন্তের জন্য খুবই বিশিষ্ট ব্যক্তি। এগুলো চক্রান্ত ছাড়া খুব স্বাভাবিক মনে হওয়া কি সম্ভব? আর এই সম্ভাবনাগুলি যদি সত্য হয়, তাহলে এটা মনে করা খুব একটা ভুল হবে না যে 70-এর দশকে নেতাজি ভারতে প্রবেশ করে গিয়েছিলেন। 1959 সালে কোচবিহারের ফালাকাটায় একটি আশ্রমের উৎপত্তি ঘটে, যার নাম শোলমারি আশ্রম। এই আশ্রমের প্রধান সাধুজিকে বলা হতো শোলমারি বাবা বা শারদানন্দ মহারাজ। এখানে একটা অদ্ভুত সম্পর্ক হলো, আমরা জানি কৈশোর বয়স থেকে সুভাষচন্দ্র ছিলেন একজন ঘোর আধ্যাত্মবাদী মানুষ। উনি বেশ কয়েকবার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন সন্ন্যাসী হওয়ার জন্য, এবং খোঁজ করতেন এমন এক গুরুজির যিনি তাকে সেই সঠিক পথ দেখাতে পারেন। কিন্তু কোনো একজন গুরুজি নাকি তাকে বলেছিলেন সন্ন্যাসের পথ তার জন্য নয়, তাকে অনেক বৃহৎ কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এরপরে তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তবে সেই সময় তিনি নিজের বন্ধুবান্ধবকে যে চিঠি লিখতেন, তাতে নিজেকে শারদানন্দ মহারাজ বলে উল্লেখ করতেন, এবং শোলমারি সাধুর নামও আমরা জানতে পারি শারদানন্দজি মহারাজ। নেতাজি বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত চৌধুরী বিশ্বাস করেন, প্রথমে যে শারদানন্দজি শোলমারি আশ্রমে ছিলেন তিনি ছিলেন নেতাজি, কিন্তু পরবর্তীতে একই নামে অন্যান্য সাধুকে ওখানে ডাকা হয়। প্রথমে যিনি ওই আশ্রমে ছিলেন তার সঙ্গে সহজে যে কোনো কেউ দেখা করতে পারতেন না। যিনি সাক্ষাৎ করতে চাইছেন তার পুরো পরিচয় এবং নিজের ফটো দিয়ে সাক্ষাৎ প্রার্থনা করতে হতো, এবং স্বামীজি অনুমতি দিলে আশ্রমের পাশে থাকা নদীতে স্নান করে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি পাওয়া যেত। আশ্রমের সুরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। প্রকৃত শারদানন্দ মহারাজ যদি সাধারণ কোনো সাধুই হবেন, তাহলে এত নিরাপত্তার ব্যবস্থার কারণ কি ছিল? তাঁকে যে নেতাজি হিসেবে সন্দেহ করা হয় তা তিনি জানতেন, এবং তিনি নিজেও বলতেন যে তিনি নেতাজি নন। তবে এটাই তো স্বাভাবিক, যিনি আত্মগোপন করে আছেন তিনি কি জনসমক্ষে বলবেন যে তিনি নেতাজি? নিজেকে প্রমাণ করার জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুজি, ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজির দাদা শ্রী সুরেশচন্দ্র বোস, বিপ্লবী বাসন্তী দেবী প্রমুখ কিছু বিশিষ্ট ব্যক্তিকে আশ্রমে আসার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কেউই আসেননি। তার পরিপ্রেক্ষিতে মহারাজজি বলেছিলেন, আমার কাছে এই সব মানুষগুলির প্রবেশ চিরদিনের জন্য রুদ্ধ হয়ে গেল। তিনি নিজেকে প্রমাণ করার জন্য উত্তমচাঁদ মালহোত্রাজিকেও ডেকে পাঠিয়েছিলেন। উত্তমচাঁদ মালহোত্রাজি ছিলেন সেই ব্যক্তি যিনি 1941 সালে সুভাষ বোসের মহানিষ্ক্রমণের পরে কাবুলে নিজের বাড়িতে 48 দিন সুভাষকে গোপনে আশ্রয় দিয়েছিলেন। উত্তমচাঁদের সাথে শারদানন্দজি 2 বার সাক্ষাৎ করেন। উত্তমচাঁদজি আশ্রমের বাইরে এসে প্রথমবার বলেছিলেন মহারাজজি নেতাজি নন, কিন্তু দ্বিতীয়বারে বলেছিলেন ইনি নেতাজি, কারণ আশ্রমে সাধুজি উর্দুতে উত্তমচাঁদজির সাথে কথা বলেছিলেন, এবং কাবুলে থাকাকালীন ঠিক এই একইভাবে নেতাজিও তার সাথে উর্দুতে কথা বলতেন। ইন্টেলিজেন্স ব্যুরোর কিছু পদস্থ অফিসারও এই মহারাজজির খোঁজ নেওয়া শুরু করেন। নেহেরুজিও এই আশ্রমের খোঁজ নেওয়ার জন্য অফিসার নিয়োগ করেছিলেন। শোনা যায় একজন ব্যক্তি নাকি মহারাজজির সাথে সাক্ষাৎ করে আসার পরে ওনাকে এঁকেছিলেন। তারপর সেই শিল্পী মানুষটির আর কোনোদিনই কোনো খোঁজ পাওয়া যায়নি। শারদানন্দ মহারাজের কোনো ছবি কোথাও পাওয়া যায় না। এমনকি মহারাজজিকে হত্যার উদ্দেশ্য নিয়ে এক মহিলা নিজের খোঁপায় রিভলভার নিয়ে এসেছিল। রীতি অনুযায়ী নদীতে স্নান করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে সে ধরা পড়ে যায়। এরপরেই সম্ভবত প্রকৃত মহারাজজি আশ্রম ত্যাগ করেন এবং সেখানে ওনার ডামিকে বসিয়ে দিয়ে যান, যে ডামিরই মৃত্যু হয়েছিল 1977 সালে।
এইবার আসবো সবচেয়ে চর্চিত কাহিনীতে, গুমনামি বাবা বা ভগবানজি নামে পরিচিত সাধু মহারাজের কথায়। 1985 সালের 16ই সেপ্টেম্বর অযোধ্যার ফৈজাবাদে বসবাসকারী এক সাধুজির মৃত্যু হয়। উত্তরপ্রদেশের জনপ্রিয় খবরের কাগজ ন্যায় লোগে সিনিয়র জার্নালিস্ট মিস্টার অশোক টন্ডন ফ্রন্ট পেজে লেখেন, ফৈজাবাদে অজ্ঞাতবাস করা নেতাজি আর বেঁচে নেই। বিপুল আলোড়ন ওঠে এই খবর ছাপা হওয়ার পরে, যদিও চারিদিকে কানাঘুষো ছিলই যে ইনি নেতাজি। মুষ্টিমেয় কিছু ভক্ত ছিল তাঁর, এবং ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন ভগবানজি নামে। তিনি কারোর সামনে আসতেন না, ভক্তদের সাথে কথা বলতেন পর্দার আড়াল থেকে। অযোধ্যার ফৈজাবাদে মিস্টার শক্তি সিংজির বাড়ি রামভবনে 2 কামরার একটি ঘরে তিনি ভাড়া থাকতেন। তার দেখাশোনা করার জন্য একজন বয়স্ক মহিলা থাকতেন, যার নাম ছিল সরস্বতী দেবী। ভগবানজি তাকে ডাকতেন জগদম্বা মা নামে। 2 কামরার ঘরটির বাইরের কামরায় ভক্তরা দেখা করতে আসতেন, আর ভেতরের ঘরে পর্দার আড়াল থেকে ভগবানজি ভক্তদের সাথে কথা বলতেন। তবে এখানেও ভক্তদের প্রবেশ অবাধ ছিল না। মাত্র 7 জনের প্রবেশাধিকার ছিল সাধুজির কাছে যাওয়ার। এর মধ্যে 3 জন ছিলেন অযোধ্যার নামকরা ডাক্তার, সার্জন ডক্টর আর.পি. মিশ্রা, ডক্টর তোমর এবং ডক্টর টি.সি. ব্যানার্জি। ভগবানজির দেহত্যাগের পরে এই সকল ব্যক্তিদের কাছ থেকে এমন অনেক তথ্য পাওয়া যায় যাতে এই ধারণা বদ্ধমূল হয় যে ভগবানজি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ডক্টর টি.সি. ব্যানার্জির পরিবারের সাথে ভগবানজির খুব সুন্দর একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ডক্টর ব্যানার্জির পুত্রবধূ মিসেস রীতা ব্যানার্জি বিভিন্ন মিডিয়ায় যে তথ্যগুলি তুলে ধরেছেন তা শুনলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। মিসেস ব্যানার্জি বলেন, ভগবানজি নামটি ওনার ভক্তদেরই দেওয়া, কারণ ওনাকে যদি ওনার নাম জিজ্ঞেস করা হতো উনি হিন্দিতে বলতেন, ইস দেশ কি রেজিস্টার সে মেরা নাম কাট দিয়া গয়া হ্যায়, অর্থাৎ এই দেশের রেজিস্টার থেকে আমার নাম কেটে দেওয়া হয়েছে। উনি সবসময় হিন্দিতে কথা বলতেন, কিন্তু কথার ধরন থাকত বাংলা ঘেঁষা। মিসেস ব্যানার্জির কাছে উনি শুক্তো আর ঘণ্ট খেতে চাইতেন। প্রবর্তক নামে বাংলার বিপ্লবী সংগঠনের একজন বৃদ্ধা সদস্যাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নেতাজি শুক্তো এবং ঘণ্ট খেতে খুব ভালোবাসতেন। মাঝরাতে নাকি বড় বড় গাড়িতে ওনার সঙ্গে দেখা করতে আসতেন কিছু বিশিষ্ট ব্যক্তি। 23শে জানুয়ারি এবং দুর্গাপুজোর সপ্তাহে অন্য কোনো দর্শনার্থীকে তার কাছে আসতে ভগবানজি বারণ করে দিতেন, কারণ বছরের এই 2টি সময়ে ওনার কাছে যেতেন কলকাতা থেকে কিছু বিশিষ্ট ব্যক্তি। সেই সময় বিশেষ পুজো এবং আনন্দ অনুষ্ঠান হতো। নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস। ডক্টর আর.পি. মিশ্রার কাছে একবার নিজের কোমর এবং পায়ের ব্যথার চিকিৎসা করানোর সময় ডক্টর মিশ্রার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, এই শরীরটা ঘন্টার পর ঘন্টা ঘোড়ার পিঠে চেপে ছুটে বেরিয়েছে, কতবার পড়ে গেছে ঘোড়া থেকে। শীতের সময় খুব ঠান্ডা পড়লে ওনাকে যদি গরম জামা ব্যবহার করতে বলা হতো, উনি উত্তরে বলতেন, এই শরীরটা সাইবেরিয়ার ঠান্ডা সহ্য করেছে, এইসব ঠান্ডায় কিচ্ছু হবে না। উনি নিজেকে মৃত বলেই মনে করতেন, তাই কখনো আমি শব্দটি ব্যবহার করতেন না, বলতেন এই শরীরটা। মিসেস রীতা ব্যানার্জি বলেছেন, ওনারা যখনই ভগবানজির সাথে দেখা করতে যেতেন ঘরের চারদিকে খুঁজে বেড়াতেন এমন কোনো জিনিস যার মাধ্যমে প্রমাণিত হয় উনি নেতাজি, কিন্তু তেমন কিছুই কোনোদিন দেখতে পাননি। কেবলমাত্র যে সেটে ওনাদের চা দেওয়া হতো সেগুলি ছিল চায়না ক্রকারিজ। বিভিন্ন কারণে একবার বেশ কিছুদিন ব্যানার্জি পরিবার ভগবানজির কাছে যেতে পারেননি। কিছুদিন পরে যখন যান তখন রীতা ম্যাম বুঝতে পারেন ভগবানজি যেন একটু গম্ভীর। উনি জিজ্ঞেস করেন, ভগবানজি আপনি কি আমাদের ওপর রাগ করেছেন? তার উত্তরে স্মিত হেসে সাধুজি হিন্দিতে বলেন, যার দেশ থাকতে দেশ নেই, যার ভাই বোন থাকতেও সে একা, তার কি রাগ করা সাজে? হ্যাঁ, অভিমান হয়, রাগ হয় না। আধ্যাত্মিকতার চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন তিনি। রীতা ম্যাম বলেছেন, একবার রাস্তায় তাঁদের গাড়ি খুব ভাগ্যজোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়, কিন্তু ভগবানজির কাছে যাওয়ার সাথে সাথে তিনি তাদের দিকে না তাকিয়েই বলেন, কারুর কোনো চোট লাগেনি তো? সব কিছুই তিনি আগে থেকে বুঝতে পেরে যেতেন। উনি বলেছেন, ভগবানজির শোবার ধরনটি ছিল ঠিক তেমন যেমনভাবে নেতাজির একটি অর্ধশোয়া ফটো নেটে দেখতে পাওয়া যায়। রীতা ম্যাডাম বলেছেন, ওনার শাশুড়ি মা মিসেস পুষ্পা ব্যানার্জি প্রতিদিনই ভাবতেন ভগবানজির কাছে গিয়ে নেতাজির ব্যাপারে কোনো কথা উত্থাপন করবেন, কিন্তু ভগবানজির ব্যক্তিত্বর সামনে তিনি কোনো কথাই বলে উঠতে পারতেন না। একদিন ভগবানজি নিজেই ডেকেছিলেন রীতা ম্যামের শাশুড়ি মাকে। উনি বাবার সামনে গিয়ে বসতেই ভগবানজি নিজের চোখ থেকে ওনার গোল ফ্রেমের চশমাটি নামিয়ে রেখে পুষ্পা ম্যাডামকে বলেছিলেন, ঠিক সে দেখো, কहीं मैं সুভাষচন্দ্র বোস তো नहीं हूँ, অর্থাৎ
ভালো করে দেখে নাও, আমি সুভাষচন্দ্র বোস নই তো? তবে যাঁরাই ভগবানজির কাছে যেতেন তাদের একটা কথা বলে দেওয়া হতো, কেউ যেন বাইরে ভগবানজি সম্বন্ধে কিছুই না বলেন। 1985 সালের 16ই সেপ্টেম্বর ভগবানজি দেহত্যাগ করেন। যদিও অনেকে মনে করেন তিনি আবার অন্য কোথাও গোপনে চলে গেছেন। যাই হোক, 16ই সেপ্টেম্বর ওনার দেহত্যাগের পরে কলকাতায় খবর পাঠানো হয়। 2 দিন অপেক্ষার পরে 18ই সেপ্টেম্বর ওনার দেহ গুপ্তার ঘাটে সরজু নদীর ধারে দাহ করা হয়। যদিও সেটি কোনো দাহ করার স্থান ছিল না, কিন্তু কেউ কোনো আপত্তি করেননি। ভগবানজি যেখানে থাকতেন তার পাশেই ছিল সার্কিট হাউস, আর্মি ক্যাম্প, সরকারি উচ্চপদস্থ নিরাপত্তা কর্মীদের অফিস এবং বাসগৃহ। তাই এটা বিশ্বাস করা কঠিন যে একজন সাধু মহারাজ এই রকম জায়গায় আত্মগোপন করে আছেন সেটা কেউ জানতেন না। তবে কেউ কোনোদিন কোনো অসুবিধা সৃষ্টি করেননি। শোনা যায় গুপ্তার ঘাটে যখন ভগবানজির পার্থিব শরীরের দাহক্রিয়া চলছিল তখন দূরে দাঁড়িয়ে একটি পুলিশের জিপ সবকিছুই দেখছিল, কিন্তু ওই স্থানে দাহ করা যাবে না এমন কোনো আপত্তি ওনারা করেননি। তাছাড়া যখন দাহ করা শুরু হয় তখন পাশেই থাকা আর্মি ক্যাম্প থেকে অনবরত ফায়ারিং চলছিল। দেশ যেন দেশনেতার শেষ যাত্রায় যথাযোগ্য সম্মান প্রদর্শন করল। ভগবানজির শেষকৃত্যে 13 জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। 13 জনের মধ্যে একজন বলেছিলেন, যার শেষকৃত্যে 13 লাখ লোকের সমাগম হওয়ার কথা, সেখানে আমরা মাত্র 13 জন। এর মধ্যে একজন নাকি ভগবানজির শেষ দর্শন করার জন্য ওনার শবদেহ থেকে কাপড় সরাতে গেলে ডক্টর মিশ্রা রেগে বলেন, তুমি কি চাও মানুষটার মৃত্যুর পরে ওনার মৃতদেহটাও ব্রিটেন চলে যাক? এইসব কথা একটি দিকই নির্দেশ করছে, উনি ছিলেন আমাদের নেতাজি। ভগবানজির দেহত্যাগের পরে নেতাজির ভ্রাতুষ্পুত্রী ললিতা বোস রামভবনে গিয়েছিলেন। উনি গিয়ে দেখেন ভগবানজির নিজস্ব ঘরে রয়েছে নেতাজির পিতা জানকীনাথ বসুর ছাতা। ভগবানজির ঘরে 30টিরও বেশি বড় বড় বাক্স ছিল। সেই বাক্সগুলি খোলার পরে দেখা যায় তার মধ্যে রয়েছে নেতাজির পরিবারের সদস্যদের ছবি, পিতা জানকীনাথ এবং মাতা প্রভাবতী দেবীর ছবি, প্রচুর চিঠিপত্র যেগুলি আসত স্বাধীনতা আন্দোলনের সময়কার বিভিন্ন বিপ্লবী যেমন ডক্টর পবিত্র মোহন রায়, সমর গুহ, লীলা রায় প্রমুখ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। জানা যায় বিপ্লবী এবং নেতাজির সহকর্মী লীলা রায় গিয়েছিলেন ফৈজাবাদে ভগবানজির সাথে দেখা করতে, কিন্তু ভগবানজি সরাসরি দেখা করেননি, পর্দার আড়াল থেকে কথা বলেছেন এবং শ্রীমতী লীলা রায়কে সম্বোধন করেন লি বলে, যে নামে ওনাকে নেতাজি সম্বোধন করতেন। ওখান থেকে ফিরে আসার পরেই লীলা রায় অসুস্থ হয়ে পড়েন এবং শেষে মারা যান। বহু চিঠিতে রয়েছে 23শে জানুয়ারির জন্মদিনের শুভেচ্ছা বার্তা। পাওয়া গেছে প্রচুর বাংলা এবং ইংরেজি বই, খবরের কাগজ, পাওয়া গেছে শাহনওয়াজ কমিটিতে দেওয়া সুরেশ বসুর আসল মতান্তর রিপোর্ট, নেতাজির বৌদি শ্রীমতী বিভাবতী দেবীর নিজের দেবরকে সম্বোধনপূর্বক আশীর্বাদ বার্তা, নিজের হাতে আঁকা ম্যাপ, সম্ভবত যে পথে তিনি রাশিয়া থেকে ভারতে আসেন। পাওয়া গেছে জার্মানিতে সেনার দ্বারা ব্যবহৃত দূরবীন, গোল ফ্রেমের অনেক চশমা, যে ধরনের চশমা নেতাজি ব্যবহার করতেন, রোলেক্সের ঘড়ি। পাওয়া গেছে ওমেগা কোম্পানির একটি সোনার ফ্রেমের ঘড়ি, যেমন ঘড়ি পিতা জানকীনাথ বসু পুত্র সুভাষকে উপহার দিয়েছিলেন। পাওয়া গেছে ধূমপানের পাইপ, জাপানি ক্রকারি, আজাদ হিন্দের খাকি ইউনিফর্ম, ব্রিটিশ টাইপরাইটার প্রভৃতি এই ধরনের 3000-এর মতো জিনিস। এলাহাবাদ হাইকোর্টের কাছে ললিতা বোস আবেদন করেন ভগবানজির এই সকল জিনিসপত্র যেন সংরক্ষণ করা হয়, কারণ তিনি নিশ্চিত জিনিসগুলি নেতাজির। এই আবেদনের প্রেক্ষিতে মাননীয় এলাহাবাদ হাইকোর্ট ভগবানজির ঘর থেকে পাওয়া সব জিনিসের ইনভেন্টরি তৈরি করার আদেশ দেন এবং সেগুলি দিয়ে একটি মিউজিয়াম তৈরি করার নির্দেশ দেওয়া হয়। তৈরি করা হয় রামকথা সংগ্রহালয়। তবে মিউজিয়ামটিতে সাধারণ জনগণের প্রবেশাধিকার দেওয়া হয়নি। মিউজিয়ামে যে সকল জিনিসপত্র আছে সেগুলি সরাসরি সম্পর্কিত নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে। যদি কোনোদিন রাজনৈতিক বেড়াজাল অতিক্রম করে মিউজিয়ামটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, তাহলে মানুষ সচক্ষে দেখতে পারবেন ভগবানজির ব্যবহৃত সামগ্রী এবং নিজেরাই নিজেদের যুক্তিবুদ্ধি দিয়ে সব বিচার করতে পারবেন। আর মিউজিয়ামটি যদি আর কোনোদিনই খোলা না হয়, তাহলে বিশ্ববরেণ্য নেতাজির অন্তর্ধান রহস্য গভীর রহস্যের অন্ধকারেই হারিয়ে যাবে। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যদি আপনার মনে হয় গল্পের ঠেক আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা ক্লিক করে দেবেন। আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে তার জন্য একটি কমেন্ট এবং একটি লাইক আশা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।